নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি প্রকাশ। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। প্রতি শনিবারের ন্যায় আজও চলে এলাম আপনাদের মাঝে। আজ আপনাদের নিয়ে পাড়ি দেব সুন্দরবনের আরও গভীরে। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সকল বন্ধুকে বলবো আপনাদের ভালোবাসা আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমাদের চ্যানেলের সকল গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আর গল্প ভালো হোক বা মন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। গল্পটি আরও ভালো উপভোগ করবার জন্য কানে হেডফোন লাগিয়ে ঘরের লাইটগুলি সব বন্ধ করে দিন। শুরু করছি লেখক কৌস্তব রায়ের কলমে ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্প সুন্দরবনের ভয়ঙ্কর। গল্পের সূত্রধর ও কিছু পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে অমল ও বিশু। পোস্টার ডিজাইন করেছেন তিতলি বক্সি, সহযোগিতায় পপি। শুরু করছি আজকের গল্প সুন্দরবনের ভয়ঙ্কর। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরের আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকছে। সে এসেই বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বললো আমায়। নে 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 তাড়াতাড়ি চল। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরির জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পরপর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে এলো। বাড়ির সামনের বারান্দায় ইতিমধ্যে বাকিরা উপস্থিত হয়েছে। সজনে খুব খেতে ভালোবাসে এবং একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশুনো কেমন চলছে? ভালো চলছে দাদু। বেশ বেশ। তারপর সজনে, তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাগর কাটছিস? সজনে চিপস চিবোতে চিবোতে বলল, আমি তো গরু যে জাগর কাটবো। পটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেবার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বলল, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনের বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমাদের এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ
পরিচিত পুরানো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়ায় ওরা দেহটা ফেলে পালিয়ে গেছিল। একদিন অফিসে বসে বসে বিকালে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন আপনাকে। চাপটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাজভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন, শুনুন, যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চরমারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুলবাড়ির চরে থাকবে সবাই। আপনি একদম দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। ওদের গ্রেপ্তার করাটা খুব প্রয়োজন। ইয়েস স্যার, আমি এখনই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ করে কাছে কোথাও বাজ পড়ল, আর পটাইদের ঘরের লাইটটা দপ করে নিভে গেল। লোডশেডিং, মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণের মধ্যে পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে মুড়ি মাখা আর একটা প্রদীপ রেখে গেলেন। দাদু চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার বলতে শুরু করলেন, তারপর ফোন পাওয়া মাত্র আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে থাকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জলে আর দুপাশে ঝোপের উপর। এইরকম প্রায় 15 মিনিট চলার পর একটা অপেক্ষাকৃত ছোট খালের মধ্যে আমরা ঢুকলাম। এটাই কবিরমারির খাল। তেঁতুলবাকির চর এর শেষেই। এই তেঁতুলবাকির চরেই খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাবার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ পথ করে উঠছে এই বাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। আমি জিজ্ঞাসা করলাম, দাদু, এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? আসলে কি জানিস তো, এখানে মানুষের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তাদের দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তোরা জানিস তো, সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা কুঠি বাড়ি আছে। বেশিরভাগ হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে। এই আশায় আমরা সেটার দিকে এগোলাম। চারিপাশে বুনো হেতাল, গড়ানের ঝোপ। সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। কোনো শিকারি কেন, কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া কিছু নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগে থেকে জেনে গেল? আমরা ঠিক করলাম, এতটা যখন এসেছি তাহলে আর একটু অপেক্ষা করে যাই। তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘপটি মেরে। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল
তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায়, তারপর সে ফরেস্ট চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধ্যে গভীর হতেই জঙ্গলের চেহারাটা পাল্টে গেল। বাইরের গাছপালার ভেতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল। টর্চ জেলে ঘড়িটা দেখলাম, 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া প্রদীপের আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলি কেঁপে উঠল। দাদু আবার বলতে শুরু করলেন, আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে বাইরেটা দেখছে। আমি ওকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় বাইরের খালের জলে ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো এক অস্পষ্ট ফ্যাকাশে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি, তোমার কথাই, আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল গরানের ঝোপের ভেতর থেকে হাওয়া সেই আওয়াজটাকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ, চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো। তারপরেই দাঁড়া গদাই, আমি আসছি, এই কথা বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল বলে উঠল, সর্বনাশ স্যার, শিগগিরই আসুন। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরীর কণ্ঠস্বর, তার সেই ডাক আমাদের শরীর বরফের মতো ঠান্ডা করে দিচ্ছে। বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো। বিকাশের পিছন যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম, গদাই কে? আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? স্যার, গদাই বিকাশ দার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গত বছর। এ বেগভূত স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশ দ্বারে বাঁচানো যাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে এলো। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠিবাড়ির পিছনের দিকটাই। ওদিকের জঙ্গল বেশ গভীর। সেই জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে দিয়ে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটপট করছে। আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরে গভীর জঙ্গলের শুরু। জায়গাটা অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার। সেই দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন
অন্ধকার জমাট বেঁধে আছে, ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর অপার্থিব ছায়া মূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু এখনো অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। বাবা, আমি কোথায়? তুমি এসো, আমার কাছে এসো বাবা। ইসমাইলও মনে হয় সেই মূর্তিটিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে বিকাশ তাকে এক খুশিতে সিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তে পারছিলাম না, পা দুটোকে খুব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতে এমন সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আর পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমার চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন ওর গায়ে ঘেঁষে বসে আছি। প্রচণ্ড ভয় লাগছিল আমাদের। দাদু থেমে যেতেই আমরা সবাই বলে উঠলাম, তারপর তারপর কি হলো দাদু? তারপর জ্ঞান ফিরতেই দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছে। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিচ্ছু নেই, ফাঁকা। জঙ্গলের ঝিঝি পোকার ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয় এখন। হালকা বিদ্যুতের ঝলক মারছে মাঝে মাঝে। দাদু, বাঘটা ওখানেই ছিল, যেটা তোমরা টের পাওনি? দাদু একটু হেসে বললেন, তোদের তো বলেছিলাম তো, কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে তো একটু আগে। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়েছিল। যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গিয়েছিল, সেই বাঘটারও কিন্তু লেজ ছিল না।